হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে থেকে আমরা যে এসএলএসটির ইতিহাস রয়েছে তার উপরে একটা এমসিকিউ সিরিজ শুরু করছি, যেখানে আমরা প্রত্যেকটা টপিককে ধরে ধরে এমসিকিউ আলোচনা করব। আপনাদের জন্য ভীষণ কাজে লাগবে। এরম নয় যে শুধু কোশ্চেন আমরা তুলেছি, সেই কোশ্চেনগুলোকেই আপনাদের এখানে আলোচনা। আমরা যে কোশ্চেনগুলোকে নিয়েছি সায়েন্টিফিক্যালি সেগুলোকে সাজানোর চেষ্টা করেছি। একটুখানি বলি কেমন। যদি আমরা দেখি, প্রথম যে টপিকটা আমরা আজকে আলোচনা করব, ফার্স্ট এমসিকিউ লেকচার যেহেতু, প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং সিন্ধু সভ্যতার পতন। এটা ইউনিট 1-এর যে পুরো পার্টটুকু রয়েছে আমাদের, সেই পার্টটুকুর প্রথম টপিক সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং পতন। এই জায়গা থেকে আমরা পুরো সিন্ধু সভ্যতার যা যা আমাদের পড়তে হয় তার প্রত্যেকটা জায়গা থেকে, দেখুন এখানে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি সেগুলো সাফিসিয়েন্ট নয় মানে সেগুলোই সব কোশ্চেন নয়, এর বাইরে কোশ্চেন হয় না এরম ব্যাপার নয়, কিন্তু আমরা কোশ্চেনগুলোকে এরমভাবে নেওয়ার চেষ্টা করেছি যে যাতে প্রত্যেকটা জায়গা কভার হয়। ফলে এই কোশ্চেনগুলোকে আপনি যদি প্র্যাকটিস করেন, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যা ডামাডোলের সিচুয়েশান রয়েছে বর্তমানে, তার ফলে প্রিপারেশান অনেকেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিপারেশান ঠিকঠাকভাবে হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না, ফলে করা জিনিসও অনেক সময় আমাদের গ্রিপের বাইরে চলে যায়। ফলে এই কোশ্চেনগুলো দেখলে পরে ধারণা একটা পাওয়া যাবে যে কোন জায়গাগুলো গ্যাপ পড়ে গেছে, কোন জায়গাগুলো একটু উইক হয়ে গেছে, সেই জায়গাগুলোকে সেই অনুযায়ী আমরা অ্যাকশান নিতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যে কোশ্চেনগুলোকে সেট করেছি সেই কোশ্চেনগুলোতে আমাদের যে 2016 স্কুল সার্ভিস কমিশনের এক্সাম রয়েছে তার কোশ্চেন 9-10-এর এবং 2023-এ মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছিল সেখানকার 9-10-এর এসএলএসটি ইতিহাসের তার কোশ্চেন আমরা প্রথমেই এই কোশ্চেনগুলোকে রেখেছি। কেন রেখেছি দুটো পরীক্ষারই কোশ্চেনকে? কারণ হচ্ছে যে স্কুল সার্ভিসের পরীক্ষায় যে কোশ্চেন এসেছিল সিলেবাস এক, মাদ্রাসা সার্ভিসেরও সিলেবাস এক, এবং স্কুল সার্ভিসের সেই কোশ্চেন এবং বর্তমানে মাদ্রাসা সার্ভিসের যে কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখব কোশ্চেনের লেভেল কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন অনেকটা হার্ড হচ্ছে বর্তমানে। ফলে সেই জায়গাটাও আপনারা একটা ধারণা পাবেন যে কোশ্চেন কোন লেভেলে করে যেতে হবে, কারণ কোশ্চেনের লেভেল তো ডিসাইড হয় রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী। ফলে আমাদের এখানে রিসেন্ট ট্রেন্ড খুঁজে পাওয়ার তো কিছু নেই। ফলে যে দুটো রয়েছে সম্বল সেই দুটোকে ধরেই আমাদের দেখতে হবে যে কতটা কোশ্চেনের মান চেঞ্জ হচ্ছে, কতটা কঠিন জটিলতার দিকে যাচ্ছে, সেই জায়গাগুলো সেখান থেকে একটা ধারণা পাবেন। ফলে পুরো এমসিকিউ যেটাকে আমরা সাজিয়েছি, আজকে সিন্ধু সভ্যতার প্রথম পার্ট আলোচনা করব, পরের দিন দ্বিতীয় পার্ট এমসিকিউ আলোচনা করব। মোটামুটি সেই জায়গাগুলো করলে পরে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে, এবং আপনারা যারা নিজেরা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য পার্টিকুলারলি খুব উপকার হবে। কারণ আমাদের যারা পেড স্টুডেন্ট তাদের তো আমরা যা গাইড করার জন্য সমস্ত কিছু সেগুলো করেই দেবো, কিন্তু যারা আপনারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এটা ভীষণভাবে হেল্পফুল হবে। তো চলুন প্রথমেই আমরা দেখি যে কোশ্চেন কী রয়েছে। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে এটা এসএলএসটি 2016 11-12 জিজ্ঞেস করেছে। দেখতে পাচ্ছেন যে হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনের কোন পর্বের অন্তর্গত, অর্থাৎ কোশ্চেন করছে যে হরপ্পা সভ্যতা কোন যুগীয় সভ্যতা। প্রথম অপশান কি রয়েছে? অপশান এ রয়েছে প্রাচীন প্রস্তর যুগ, অপশান বি রয়েছে কি তাম্র ব্রোঞ্জ যুগ, অপশান সি রয়েছে নব্য প্রস্তর যুগ, এবং অপশান ডি রয়েছে লৌহ যুগ। আমরা এই যুগের বিষয়টা যদি একটু দেখি, বিশেষ করে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে একটা দুটো জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে যে হরপ্পার যে যুগ বিভাজন সেটাকে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করে আলোচনা করি। একটা হচ্ছে প্রাক হরপ্পা, বা যেটাকে আমরা প্রাথমিক হরপ্পা বা প্রারম্ভিক হরপ্পাও বলে থাকি, সেইটা যার সময়কাল হচ্ছে ধরা হয় 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় পার্টটা যেটা ম্যাচিওর হরপ্পান ফেজ বা পরিণত হরপ্পার ফেজ, সেইটাকে পরিণত হরপ্পা, সেটাকে সময়কাল ধরা হয় 2600 থেকে 1900। এবং তৃতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে উত্তর হরপ্পা বা পরবর্তী হরপ্পা বা হরপ্পার যে পতনের সময়টা সেটাকে ধরা হয়, এবং সেটার সময়কাল ধরা হয় 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। এবার এই যে সময়ের পরিবর্তন হচ্ছে না, এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে ধাতুর ব্যবহারেও পরিবর্তন আসছে। যদি আমরা প্রাক হরপ্পার সময় দেখি তাহলে সেখানে দেখব পাথর এবং তামার ব্যবহার রয়েছে প্রচলন, অর্থাৎ প্রস্তর এবং তামা। ফলে এই যে প্রাক হরপ্পা যে সংস্কৃতি যে সময়টা, এটা তাম্রপ্রস্তর যুগ বলা হয়। দ্বিতীয়ত আমরা যখন দেখব ম্যাচিওর হরপ্পা বা পরিণত হরপ্পায় দেখব, তখন দেখব তামার তো ব্যবহার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের আবিষ্কারও মানুষ করে ফেলেছে। ফলে এই সময় তামার সঙ্গে সঙ্গে ব্রোঞ্জও ব্যবহার হচ্ছে, ব্রোঞ্জের ব্যবহার তুলনামূলক কম ছিল কিন্তু ব্রোঞ্জ ব্যবহার হচ্ছে। ফলে এই যে মিডল ফেজ যেটা আমাদের পরিণত ম্যাচিওর হরপ্পা,
সেই জায়গাটাকে তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়। এবং উত্তর হরপ্পা বা পরবর্তী হরপ্পায় দেখব যে ব্রোঞ্জের ব্যবহার তো হচ্ছেই এবং শেষের দিকে লোহার ব্যবহারও মানুষ করছে, একদম শেষ পর্যায়ে দেখতে পাবো আমরা। ফলে দেখতে পাচ্ছি যে ধাতুর ব্যবহারের পরিবর্তন আসছে। বেসিক্যালি আমাদের যে জায়গাটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে এই পরিণত হরপ্পা 2600 থেকে 1900, এই ফেজটাই, এই ফেজ অর্থাৎ তামা এবং ব্রোঞ্জের ব্যবহার হচ্ছে এই জায়গায়। অর্থাৎ আমাদের তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, তাম্র ব্রোঞ্জযুগীয় সভ্যতা। এই ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ, এগুলোকে একটু পারলে নোট ডাউন করে রাখবেন, কারণ হচ্ছে আপনাদের কাজে লাগবে। আমি পিডিএফ প্রোভাইড করে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। পরের প্রশ্ন দেখি আমরা, যে পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? এটা 2016-তে 11-12 কোশ্চেন, খুব বেসিক কোশ্চেন, জানবার মতো কিছু নেই, কিন্তু কনফিউজ করে যে জায়গাটায় কোশ্চেনটা কনফিউজ যে জায়গাটায় করে দিয়েছে সেটা হচ্ছে এখানে অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে 1920 এবং অপশান সিতে রয়েছে হচ্ছে 1922। এই জায়গাটায় কনফিউজ হওয়া আমাদের জায়গা, কারণ হচ্ছে আমরা জানি যে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল, হরপ্পা আবিষ্কার হয়েছিল 1921-এ এবং মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922-এ। এবার লোকে কনফিউজ হয়ে যায় এই জায়গাটায়, ছেলেমেয়েরা কনফিউশনটা তৈরি হয় যে 21 তো নেই, তাহলে কি 20 হবে? অনেকে ভুল করে 20 করে আসে। বিষয়টা সেরকম কিছু করবেন না, যেহেতু 21 দেয়নি, আমাদের কাছে 22 রয়েছে, তার মানে সিন্ধু সভ্যতায় আমরা কোন সময় আবিষ্কার হয়েছে? অপশান সি কে কারেক্ট আনসার নেব, অর্থাৎ 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়, এটাই আমরা ধরবো। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে, যে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল কোথায়? এটা খুব বেসিক কোশ্চেন, অপশান বলার প্রয়োজন নেই, যে আমরা জানি অপশান এ লোথাল। এটা 9-10-এ জিজ্ঞেস করেছে এসএলএসটিতে। এই যে লোথাল, এটা আবিষ্কার করেছিলেন কে? আবিষ্কার করেছিলেন হচ্ছে এস.আর. রাও 1953 সালে, এবং এখানে উৎখনন চালানো হয় 1957-58-তে, এবং উৎখননও চালিয়েছিলেন এস.আর. রাওই। এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমি দিতে দিতে যাব, যেখানে যেটুকু প্রয়োজন, সমস্ত কিছু নয়। লোথাল সম্পর্কে এই ইনফরমেশানগুলো সমস্ত কিছু নয়, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো এর সঙ্গে রিলেট করে যদি মনে রাখেন, তাহলে পরে এক্সট্রা এফোর্ট আর পরবর্তীতে পড়তে গেলে দিতে হবে না, এই জায়গাগুলোতে অন্তত খানিকটা কাজ এগিয়ে থাকবে সেই কারণে। তাহলে আমাদের অপশান কী হলো? অপশান এ লোথাল ছিল হচ্ছে বাণিজ্য কেন্দ্র, এবং বিশ্বের প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র এই লোথালই। পরের প্রশ্ন কি রয়েছে দেখুন, পরের প্রশ্ন রয়েছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, আর্নেস্ট ম্যাকে এবং দয়ারাম সাহানি। 4টে অপশান দিয়েছে, এর মধ্যে সকলে আমরা জানি যে মহেঞ্জোদারো যেটা, সেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং 1922-এ আবিষ্কার করেছিলেন। এবার বিষয় হচ্ছে দেখুন, মহেঞ্জোদারোতে শুধুমাত্র রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খনন কার্য চালাননি, পরবর্তী সময়েও খনন কার্য এখানে চালানো হয়েছিল, সেটাও একটুখানি দেখে নেওয়া প্রয়োজন। আমি এখানে আপনাদের জন্য সেটাকেও একটুখানি রেখে দিয়েছি, যে 1922 থেকে 27 রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে খনন কার্য চালিয়েছিলেন, এবং জন মার্শাল এর সঙ্গে যুক্ত ছিলেন, কারণ হচ্ছে তখন প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন জন মার্শাল, স্বাভাবিকভাবে তিনি যুক্ত থাকাটা স্বাভাবিক। এবং যে 3টে ফেজে চলেছিল, তার দ্বিতীয় ফেজ হচ্ছে 1927 থেকে 31। এই সময় মহেঞ্জোদারোর খনন কার্য কে করেন না? জে.এইচ. ম্যাকে, এবং 1963-তে আবার খনন কার্য এখানে করেন জে.এফ. ডেলস। অর্থাৎ এই জায়গা 3টে ইম্পর্টেন্ট, সালটা মনে রাখবেন, টাইম পিরিয়ডটা, এবং কে করেছিলেন সেটা মনে রাখবেন। পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে আমাদের, হরপ্পা সভ্যতার বিনাশে আক্রমণের তত্ত্ব দিয়েছেন কে? অর্থাৎ হরপ্পা সভ্যতায় যে আর্য আক্রমণের কথা বলা হয় সেই তত্ত্ব কে দিয়েছেন? অপশান কি রয়েছে? অপশান রয়েছে আমাদের মার্টিমার হুইলার, অপশান এ, অপশান বি আর্নেস্ট ম্যাকে, এবং অপশান সি রয়েছে জর্জ ডালেস, অপশান ডি আর.এস. রাও। এর মধ্যে দেখুন, আক্রমণ তত্ত্ব যদি আমরা দেখি, তাহলে পরে কিন্তু এখানে দুটো অপশান, অপশান এ আর বি, ম্যাকেও আক্রমণ তত্ত্বের কথা বলেছেন, মার্টিমার হুইলারও আক্রমণ তত্ত্বের কথা বলেছেন। আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে মার্টিমার হুইলার, কারণ হচ্ছে আক্রমণ তত্ত্ব সবথেকে বেশি জোর দিয়ে যিনি বলেছিলেন তিনি হচ্ছেন মার্টিমার হুইলার। এখানে কয়েকটা জিনিস একটু জেনে রাখা প্রয়োজন, একটুখানি কয়েকটা জিনিস নোট করে নেবেন, যে এই যে আক্রমণ তত্ত্ব, আর্য আক্রমণ তত্ত্ব, এটা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন রামপ্রসাদ চন্দ্রা এবং গর্ডন চাইল্ড। এরা প্রথমেই আর্য আক্রমণের কথা বলেছিলেন, এরা দুজন। এবং পরবর্তীতে এর যে মতামত আর্য আক্রমণের তত্ত্ব, এটাকে সমর্থন করেছিলেন হচ্ছে ম্যাকে, মার্টিমার হুইলার, পিগট, এবং এরা অন্যতম সমর্থক ছিলেন। এবং সবথেকে বেশি এটার ওপর যিনি জোর দিয়েছিলেন তিনি হচ্ছেন
মার্টিমার হুইলার, ওই কারণে ম্যাকেও রয়েছে আমাদের, মার্টিমার হুইলারও রয়েছে অপশানে। আপনারা দেখলেন যে অপশানে আমাদের দুটোই কিন্তু ছিল, ম্যাকেও রয়েছে, মার্টিমারও হুইলার রয়েছে। হুইলারকে ওই কারণে আমরা কারেক্ট বলে ধরলাম। এবং এখান থেকে আরেকটা জিনিসও একটু জেনে নেবেন, সেটা হচ্ছে যে এই যে আর্য আক্রমণ তত্ত্ব, এটা সর্বপ্রথম এই তত্ত্বটাকে চ্যালেঞ্জ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন জর্জ এফ ডেলস। অর্থাৎ ডেলস প্রথমেই আর্য আক্রমণ তত্ত্বটাকে চ্যালেঞ্জ করেছিলেন। প্রশ্ন যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, ফলে সেই জায়গাগুলোকে চিন্তা করেই আমি আপনাদের জন্য যে ইনফরমেশন, ছোটো ছোটো ইনফরমেশন যতটা দেওয়া যায়, এখানে তো পুরো একটা লেকচার সাজিয়ে দেওয়া যাবে না ক্লাসে, যেহেতু এমসিকিউ আলোচনা করছি, কিন্তু যেটুকু গুরুত্বপূর্ণ দেওয়া যায় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। পরের প্রশ্ন কী রয়েছে দেখি। আমাদের পরের প্রশ্ন বলছে যে হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত। একটু আগেই আমরা দেখে এলাম প্রথম প্রশ্নেতেই সম্ভবত, যে হরপ্পা সভ্যতা যে যুগের অন্তর্গত সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগ, অপশান সি। আমাদের এর বাইরে যাওয়ার আর কিছু দরকার নেই, ফলে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর আমাদের। পরের কোশ্চেন কি রয়েছে, যে নিচের কোনটি সিন্ধু বা হরপ্পার সমসাময়িক ছিল না। এখানে কতগুলো জায়গা দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো সভ্যতার নাম, সেই সভ্যতার মধ্যে কোনটা সমসাময়িক নয়। এটা ডাব্লিউবি এমএসসি এসএলএসটি যেটা, সেটা 11-12 কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। খুব বেসিক কোশ্চেন অপশানই এমন দিয়েছে যে এখান থেকে যে কেউ বলে দিতে পারবে কোনটা নয়। কারণ হচ্ছে আমরা জানি যে সুমের যদি দেখি, এটা ছিল সমসাময়িক, মেসোপটেমিয়া সমসাময়িক, মিশর সমসাময়িক, একমাত্র সমসাময়িক ছিল না হচ্ছে গ্রিক সভ্যতা। তার মানে আমাদের সঠিক উত্তর অপশান এ, গ্রিক সভ্যতা। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, পরের প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত হরপ্পা সাইটগুলোর মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গবেষ্টনী রয়েছে। অর্থাৎ একটা পাথরের দুর্গ রয়েছে যার কোণ এবং দীর্ঘ দিক যেটা, তার মাঝে একটা বর্গবেষ্টনী রয়েছে, বর্গ দ্বারা ঘেরা রয়েছে। এখানে উত্তরগুলো কি রয়েছে, এটাও এমএসসি এসএলএসটির কোশ্চেন। অপশান এ হচ্ছে আমরি, অপশান বি হচ্ছে সুরকটোদা, অপশান সি হচ্ছে মেহেরগড় এবং অপশান ডি হচ্ছে সুতকাগেন্দার। আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে অপশান ডি, সুতকাগেন্দার। সুতকাগেন্দারেই একটা পাথরের দুর্গ রয়েছে যার কোণ এবং দীর্ঘ দিক যেটা রয়েছে, মানে বড় দিক যেটা রয়েছে, তার মাঝে একটা বর্গবেষ্টনী রয়েছে। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, মহেঞ্জোদারো কথার অর্থ মিথের স্তূপ। সবাই জানি, জিজ্ঞেস করেছে যেটা, সেটা হচ্ছে অন্য হরপ্পান কোন সাইট যেটার অর্থ মৃতের স্তূপ, এই একই অর্থ দাঁড়ায়। এমএসসির কোশ্চেন, এসএলএসটিতে জিজ্ঞেস করেছে 2000 যেটা 24 হয়েছে, 9-10 কোশ্চেনে জিজ্ঞেস করা, এটা দেখতে পাচ্ছেন। এখানে হরপ্পা কথার মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, এবং এটা হচ্ছে সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। এবার এখানে যেগুলো রয়েছে তার মধ্যে দুটো জিনিস আমরা জানি, যে হরপ্পার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, এবং কালীবঙ্গান মানে কালো চুরি। এবং আমাদের এখানে আরেকটা অপশন যেটা রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লোথাল। এই লোথাল কথার অর্থও কিন্তু এই মৃতের স্তূপ। এটা গুজরাটি ভাষায়, লোথাল গুজরাটে অবস্থিত আমরা জানি, গুজরাটি ভাষায় লোথাল কথার অর্থ মৃতের স্তূপ। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লোথাল। পরের প্রশ্নে যাব আমরা, কি রয়েছে দেখব। পরের প্রশ্ন হচ্ছে বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত। বিলম্বিত পর্যায় মানে আপনার কাছে জানতে চেয়েছে যে পরবর্তী পর্যায়ে যেটা হরপ্পা উত্তর যুগ যেটাকে বলা হয়, সেইটার সময়কাল কত। আমরা একটু আগেই দেখে এসেছি, আমরা আলোচনা করেছি প্রথম কোশ্চেনে, এখানে নতুন করে আলোচনা করার কিছু নেই। আমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান সি, 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আমাদের জিজ্ঞেস করছে যে হরপ্পা সংস্কৃতির স্থান এবং তাদের অবস্থান সম্পর্কিত নিম্নের কোন জোড়াটি সঠিক নয়, অর্থাৎ সঠিকভাবে মেলে না। যে জোড়টা সেটা হচ্ছে, দেখো তাহলে পরে অপশান এ কি বলছে, বলছে আলমগীরপুর উত্তরপ্রদেশ। আমরা জানি যে উত্তরপ্রদেশে আলমগীরপুর অবস্থিত, এটা নিয়ে কোনো ডাউট নেই। অপশান বি কি বলছে, বনওয়ালি হরিয়ানা, এটাও সঠিক। তারপরেরটা যেটা বলছে দাইমাবাদ মহারাষ্ট্র, এটাও কারেক্ট। অপশান ডি কি বলছে, রাখিগড়ি রাজস্থান। তার মানে তিনটে যখন কারেক্ট হয়ে গেছে, এই ডিটাই আমাদের ভুল উত্তর, রাখিগড়ি রাজস্থান। এটা ভুল, কারণ হচ্ছে রাখিগড়ি অবস্থিত হচ্ছে হরিয়ানাতে আধুনা লুপ্ত যেটা সরস্বতী নদী বলা হয়, তার তীরে রাখিগড়ি অবস্থিত বলে মনে হয়। তার মানে রাখিগড়ি হরিয়ানাতে অবস্থিত। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে ভারতের সবথেকে বড় প্রত্নস্থল কিন্তু এই রাখিগড়ি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি কি রয়েছে। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি দাইমাবাদ থেকে পাওয়া যায় না। অপশান এ ব্রোঞ্জের গন্ডার,
অপশান বি ব্রোঞ্জের বাঘ, অপশান সি ব্রোঞ্জের রথ, অপশান ডি ব্রোঞ্জের হাতি। এই যে নিদর্শনগুলো এর মধ্যে কোনটা দাইমাবাদ থেকে পাওয়া যায়নি এটা জিজ্ঞেস করছে। দেখুন দাইমাবাদ থেকে ব্রোঞ্জের যে নিদর্শনগুলো পাওয়া গিয়েছে এখানে লিস্টটা দেখতে পাবেন, রথ পাওয়া গিয়েছে ব্রোঞ্জের, হাতি পাওয়া গিয়েছে, গন্ডার পাওয়া গিয়েছে এবং মহিষ পাওয়া গিয়েছে। তাহলে পরে আমরা এখানে অপশানে যদি দেখি আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি, অর্থাৎ যে ব্রোঞ্জের বাঘ এটা দাইমাবাদ থেকে পাওয়া যায়নি, বাকিগুলো পাওয়া গিয়েছে। পরের কোশ্চেন কি, পরের কোশ্চেন আমাদের যে হরপ্পা সংস্কৃতির স্থানগুলির মধ্যে নিচের কোনটি সিন্ধুতে অবস্থিত। অপশান কী কী দিয়েছে আমাদের চারটে দিয়েছে, যেটা সেটা হচ্ছে হরপ্পা, চানহুদারো, মহেঞ্জোদারো এবং সুরকতদা। এবং আমাদের ABC করে যেখানে দিয়েছে যে কোনো একটা তো নয়, আমরা বুঝতে পারছি তার মধ্যে এর মধ্যে বেশ কয়েকটা। এগুলোর অবস্থান যদি একটু আমরা দেখি, একটুখানি দেখে নিই এগুলোর অবস্থান। আমরা যদি দেখি যে হরপ্পা, হরপ্পা কোথায় অবস্থিত না পাকিস্তানে, পাঞ্জাব প্রদেশ যেটা সেখানে, পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলাতে। এবং এই যে হরপ্পা এটা রাভি নদীর বাম তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট বিষয় যে রাভি নদীর তীরে তো অবস্থিত, কোন তীরে, বাম তীরে। দ্বিতীয় যেটা ছিল আমাদের অপশনে সেটা হচ্ছে চানহুদারো, চানহুদারো অবস্থিত হচ্ছে সিন্ধু প্রদেশে। মহেঞ্জোদারো যেটা সেটাও সিন্ধু প্রদেশে অবস্থিত, সিন্ধুর লারকানা জেলার সিন্ধু নদীর ডান তীরে। তাহলে আমরা দেখলাম যে হরপ্পা হচ্ছে রাভি নদীর বাম তীরে এবং মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সুরকতদা, এটা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। তাহলে পরে সিন্ধু অঞ্চলে অবস্থিত কোন দুটো, একটা হচ্ছে চানহুদারো আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে পরে আমাদের সঠিক উত্তর এখান থেকে কোনটা হতে পারে, 2 নম্বরে রয়েছে চানহুদারো আর 3 নম্বরে রয়েছে মহেঞ্জোদারো। তার মানে 2 আর 3 কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে 2 আর 3। তার মানে এটা আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন আমাদের কি বলছে, পরের প্রশ্ন বলছে হরপ্পা স্থানে মোট কতটি শস্যাগার পাওয়া গেছে। অপশান কি রয়েছে, অপশান এ রয়েছে হচ্ছে আমাদের 2টি, অপশান বি রয়েছে 4টি, অপশান সি রয়েছে 6টি, অপশান ডি রয়েছে 8টি। হরপ্পাতে 2টো লাইনে শস্যাগার পাওয়া গিয়েছিল এবং প্রত্যেকটা লাইনে 6টা করে, 2টো যে লাইন ছিল প্রত্যেকটা লাইনে 6টা করে, এখানে 6টা এবং এখানে 6টা করে শস্যাগার ছিল, অর্থাৎ মোট 12টা শস্যাগার ছিল। এখানে আমাদের অপশান সঠিক উত্তর হবে অপশান সি, 6টা। বুঝে গেল, 2টো লাইনে পাওয়া গিয়েছিল শস্যাগার, মনে রাখবেন যে 6টা করে প্রত্যেকটা লাইনে 12টা শস্যাগার পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন আমাদের যে নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন। নিচে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ কে লক্ষ্য করেছিলেন। অপশান এ আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান বি জন মার্শাল, অপশান সি চার্লস ম্যাসন এবং অপশান ডি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে যিনি প্রথমবার হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেছিলেন তিনি হচ্ছেন চার্লস ম্যাসন। সেখানে তিনি হরপ্পাতে একটা ঢিবি লক্ষ্য করেছিলেন এবং এটা কত সালে করেছিলেন সেটাও মনে রাখা প্রয়োজন। 1826-এ করেছিলেন। হ্যাঁ, কোথাও কোথাও এটা 1817 বলে, কিন্তু 1826কেই ধরবেন। 1826-এ চার্লস ম্যাসন হরপ্পায় একটা ঢিবি লক্ষ্য করেন, কিন্তু তিনি এর গুরুত্ব বুঝতে পেরেছিলেন না। এবং তিনি এটা সম্পর্কে আমরা কী করে জানতে পারি, পরবর্তী সময়ে ম্যাসন যখন তার একটা বই লিখেছিলেন, সেই বই 1842-এ লিখেছিলেন। 1842-এ তিনি যখন 1842-এ বইটা লেখেন, সেই বইটার নাম হচ্ছে ন্যারেটিভ অফ ভেরিয়াস জার্নি ইন বালোচিস্তান, আফগানিস্তান অ্যান্ড দ্য পাঞ্জাব। এই যে বইটা, এই বইটাতে তিনি এটা সম্পর্কে বলেন এবং সেখান থেকে আমরা এই বিষয়টা জানতে পারি। তাহলে পরে প্রথম যার নজরে এসেছিল তিনি হচ্ছেন চার্লস ম্যাসন। পরের প্রশ্নে যাব আমরা, কি আছে দেখি। পরের প্রশ্ন আমাদের যে হরপ্পা উৎখননকারী প্রথম প্রত্নতাত্ত্বিক যিনি এর তাৎপর্য বুঝতে পারেন। দেখুন এর আগের প্রশ্নটাই আমরা দেখলাম যে ম্যাসন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, দেখেছিলেন, নিদর্শন তার চোখে পড়েছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি কি বৃত্তান্ত কী বৃত্তান্ত। আরও একজন ব্যক্তি যিনি উৎখনন করেছিলেন, এখানে শুধু নজরই পড়েনি, এই অঞ্চলে তিনি উৎখনন করেছিলেন কিন্তু এর গুরুত্ব অনুধাবন করতে পারেননি। অপশান কি রয়েছে আমাদের, অপশান রয়েছে এ আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান এখানে একটুখানি অপশানটা অর্ডারটা আলাদা হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। অপশান বি রয়েছে স্যার জন মার্শাল, অপশান সি রয়েছে মার্টিমার হুইলার এবং অপশান ডি রয়েছে জর্জ এফ ডেলস। এদের মধ্যে আমাদের যেটা সেটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। আলেকজান্ডার ক্যানিংহাম তিনি প্রথমবারের জন্য এখানে খনন কার্য করেছিলেন কিন্তু গুরুত্ব অনুধাবন করতে পারেননি। তিনি 1853,
56 এবং 1872 থেকে 75 এখানে খনন কার্য পরিচালনা করেন, কিন্তু তিনি এখানকার গুরুত্ব অনুধাবন না করতে পারে, তখন কিছু আর হয়েছিল না। এই যে আলেকজান্ডার ক্যানিংহাম, ইনি ছিলেন হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার প্রথম মহানির্দেশক ছিলেন, জেনারেল ডিরেক্টর ছিলেন তিনি, আলেকজান্ডার ক্যানিংহাম, যেটা 1861-তে প্রতিষ্ঠা হয়েছিল। সেই কারণে আলেকজান্ডার কানিংহামকে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিও বলা হয়, কিন্তু ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। আর একটা জিনিস হয়তো জিজ্ঞেস করতে পারে যে কার সময়ে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা হয়। ওকে, এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে আমি বলে দিচ্ছি, এগুলোকে মাথায় রাখবেন একটুখানি, তাহলে পরে কাজ হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে আমাদের, যে হাতির দাঁতের স্কেল হরপ্পায় কোথায় পাওয়া গিয়েছে? অপশান এ কালীবঙ্গান, অপশান বি, এখানে অর্ডারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অপশান বি লোথাল, অপশান সি ধোলাভিরা, অপশান ডি বনওয়ালি। এখানে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে অপশান বি লোথাল। লোথালে হাতির দাঁতের স্কেল পাওয়া গেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি আমরা কি আছে আমাদের পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে? অর্থাৎ অগ্নিকাণ্ডের ফলে ধ্বংস হয়ে গেছে সিন্ধুর যে অঞ্চলটা। অপশান রয়েছে হরপ্পা, কোটদিজি, বনওয়ালি, চানহুদার। এগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে পরে অপশান বি কোটদিজি যেটা ছিল, সেটা আপনার অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলে মনে করা হয়। তার ধ্বংসের কারণ একটা অগ্নিকাণ্ড, সেটা মনে করা হয়। তার মানে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন আমাদের বলছে যে হরপ্পা সভ্যতার মানুষরা নিম্নলিখিত কোন পাখিটির পূজা করতো না, পূজা করতো? যে পাখির পূজা হরপ্পার মানুষরা করতো সেটা অপশান এ কি বলছে, ঈগল, অপশান বি কবুতর মানে হচ্ছে পায়রা, অপশান সি কাক, অপশান ডি ময়ূর। এর মধ্যে হরপ্পার মানুষজন যেটার পুজো করতো, যে পাখিটা, সেটা হচ্ছে অপশান বি কবুতর, পায়রার পুজো করতেন হরপ্পার মানুষরা। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন আমাদের, নিচের মধ্যে কোন প্রাণীর অঙ্কন হরপ্পা সংস্কৃতির সিলমোহরে পাওয়া যায় না? এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, যে প্রাণীগুলোর নাম বলা রয়েছে, তার মধ্যে কোনটা হরপ্পার সিলে দেখা যায় না? অপশান কি রয়েছে দেখি আমরা একটু। অপশান এ বলদ, অপশান বি হাতি, অপশান সি ঘোড়া, অপশান ডি ভেড়া। এগুলোর মধ্যে যদি দেখি আমরা, তাহলে পরে আমরা জানি খুব ভালো করে যে হরপ্পার সভ্যতার মানুষরা, আপনারা সকলে জানেন যে ঘোড়ার ব্যবহার জানতো না। এটা প্রশ্ন করা হয়, প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন আসে যে কোন প্রাণীর ব্যবহার তারা জানতো না। ফলে এগুলোর মধ্যে থেকে অপশান সিকে সিলেক্ট করা আমাদের জন্য খুব একটা জটিল কাজ নয়, যে যার ব্যবহারই তারা জানতো না, তার প্রতিকৃতি আসবে কী করে মুদ্রাতে। ফলে আমাদের সঠিক উত্তর অপশান সি ঘোড়া। নেক্সট কোশ্চেন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাটির পাত্রে খোদাই করা সিংযুক্ত দেবতা, সিংযুক্ত দেবতার কাজ কোথায় পাওয়া গেছে? একটা মাটির পাত্র, তার উপরে সিংযুক্ত দেবতার খোদাই করা রয়েছে, সেটা কোথায় পাওয়া গিয়েছে? অপশান এ হচ্ছে বনওয়ালি, অপশান বি হচ্ছে কালীবঙ্গান, অপশান সি হচ্ছে লোথাল, অপশান ডি হচ্ছে সুরকোটরা। এখানে সঠিক যেটা উত্তর, যে জায়গা থেকে সিংযুক্ত দেবতার কাজ পাওয়া গেছে, সেটা হচ্ছে অপশান বি কালীবঙ্গান। কালীবঙ্গান থেকে সিংযুক্ত দেবতার কাজ করা মাটির পাত্র পাওয়া গেছে। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে নিচের কোনটি সিন্ধু মুদ্রায় সবথেকে বেশি দেখা যায়? কোনটি সিন্ধু মুদ্রায় সবথেকে বেশি দেখা যায় যে প্রতিকৃতি হিসাবে? আচ্ছা, কোনটার প্রতিকৃতি সবথেকে বেশি আঁকা ছিল? অপশান এ হাতি, অপশান বি বৃষ, অপশান সি গন্ডার, অপশান ডি এক সিংহ বিশিষ্ট প্রাণী। দেখুন, যদি আমরা দেখি যে সিন্ধুর মুদ্রাগুলো নিয়ে যদি আমরা দেখি, সিন্ধুর যে সিলগুলো পাওয়া গেছে সেগুলোতে যদি আমরা দেখি, সেখানে সবথেকে বেশি পরিমাণ যেটা আমরা দেখতে পাই প্রতিকৃতি আঁকা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু পিপল গাছের ছবি রয়েছে। এবং তারপরে যদি সবথেকে বেশি পরিমাণে দ্বিতীয় ক্ষেত্রে যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে এক সিংহ বিশিষ্ট প্রাণী। এখানে যেহেতু পিপল গাছ নেই, আমাদের উত্তর অপশান ডি এক সিংহ বিশিষ্ট প্রাণী। যদি পিপল গাছ থাকতো আমরা পিপল গাছ করতাম। ওকে, পরিষ্কার বিষয়টা আশা করি। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখবো আমরা। পরের প্রশ্ন আমাদের রয়েছে যে নিম্নলিখিত কোন সিন্ধু সভ্যতার স্থানে তুলার
বস্ত্র ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তুলার বস্ত্র ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ মিলেছে অপশান এ কালীবঙ্গান, অপশান বি রংপুর, অপশান সি সুতকাগেন্দার, অপশান ডি মহেঞ্জোদারো। তুলা কার্পাস উৎপাদনের, আপনারা জানেন যে কার্পাস উৎপাদনের প্রথম প্রমাণ মিলেছিল মেহেরগড়ে। কিন্তু যখনই প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে কার্পাস বস্ত্র ব্যবহারে সুস্পষ্ট প্রমাণ মিলেছে, অপশানে কিন্তু মহেঞ্জোদারো আমাদের সঠিক হবে, অর্থাৎ মহেঞ্জোদারো মানে অপশান ডি মহেঞ্জোদারো। তাহলে পরে এই জায়গাটা কনফিউজ করে একটুখানি, এই জায়গাটা একটুখানি মাথায় রেখে দেবেন যে যদি কার্পাস চাষের প্রথম নিদর্শন মেহেরগড়, কার্পাস বস্ত্র ব্যবহারে সুস্পষ্ট প্রমাণ বা বস্ত্র উৎপাদনের নিদর্শন, সেটা কিন্তু মহেঞ্জোদারো হবে। পরিষ্কার? পরের প্রশ্ন কি রয়েছে দেখি। আমাদের পরের প্রশ্ন রয়েছে যে লোথাল, যে লোথাল ছিল, লোথালের ডকইয়ার্ডটা কোন নদীর দ্বারা সমুদ্রে গিয়ে পড়তো, কোন নদীর, লোথাল থেকে যে জাহাজগুলো যেত তারা কোন নদীর মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রে উঠতো। এখানে অপশান কি রয়েছে, ভীমা নদী, অপশান বি হচ্ছে ভোগাবর, অপশান সি নর্মদা, অপশান ডি তাপ্তি। আমরা জানি খুব কমন জিনিস যে লোথাল ভোগাবর নদীর তীরে অবস্থিত, ফলে ভোগাবর নদীর সাথেই যুক্ত ছিল ডকইয়ার্ডটা, এতে কোনো ডাউট থাকার কোনো জায়গা আমাদের নেই। এবং পরের প্রশ্ন যেটা রয়েছে আমাদের, যে নিম্নলিখিত কোনটি ভারতে আবিষ্কৃত সর্বশেষ সিন্ধু সভ্যতার শহর? সব থেকে শেষ আবিষ্কৃত হয়েছে সিন্ধু শহর কোনটা? অপশন এ রয়েছে মান্ডা, অপশন বি রয়েছে ধোলাভিরা, অপশন সি দাইমাবাদ, আর অপশান ডি রাখিগড়ি। আমরা যদি এখানে অপশান দেখি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে রাখিগড়ি। রাখিগড়ি হচ্ছে সব থেকে শেষ আবিষ্কৃত সিন্ধু অঞ্চল। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে, কেন তার মধ্যে বলছি, এখানে দেখো প্রথমে রয়েছে মান্ডা। এই মান্ডাটা কোথায় অবস্থিত? মান্ডাটা অবস্থিত হচ্ছে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে। এটা উত্তরতম স্থান হরপ্পা সভ্যতা, এটা আমরা জানি। এই মান্ডার পরিবর্তে যদি এখানে মান্ডি লেখা থাকতো, মান্ডা না হয়ে এটা মান্ডি হতো, তাহলে কিন্তু অপশান চেঞ্জ হয়ে যেত, আমাদের অপশান এ কারেক্ট আনসার হতো। কারণ হচ্ছে ভারতবর্ষের শেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে মান্ডি, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। মান্ডা নয় কিন্তু, আমি আবার বলছি, মান্ডা কাশ্মীরে অবস্থিত, মান্ডি উত্তরপ্রদেশে অবস্থিত, যেখান থেকে বলা হয় যে টাকসাল আবিষ্কার হয়েছে, অর্থাৎ সোনার মুদ্রার ভাণ্ডার পাওয়া গিয়েছিল একসঙ্গে প্রচুর। অর্থাৎ মান্ডি থাকলে কিন্তু অপশান আমাদের মান্ডিই হবে, কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। আর এই যে রাখিগড়ি, রাখিগড়ি হচ্ছে ভারতে আবিষ্কৃত সব থেকে বড় প্রত্নস্থল, এবং এটাকে আবিষ্কার করেছিলেন হচ্ছে সুরজ ভান। কত সালে আবিষ্কার করেছিলেন? 1969। এই জিনিসগুলোকে একটু নোট ডাউন করবেন পারলে, আমি তো পিডিএফ দিয়েই দেবো, কিন্তু তারপরে এই ইনফরমেশানগুলোকে আপনি একটু নোট ডাউন করবেন, তাতে আপনাদের উপকার হবে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমাদের বলছে চানহুদারো উৎখনন পরিচালনা কে করেছিলেন? জন মার্শাল, জে.এইচ. ম্যাকে, আর.ই.এম. হুইলার, নাকি আর্লস্টাইন? আমাদের চানহুদারো যেটা ছিল সিন্ধু সভ্যতার, সেটাতে খনন কার্য যিনি পরিচালনা করেছিলেন তিনি হচ্ছেন জে.এইচ. ম্যাকে। অপশান বি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। খনন কার্য তো পরিচালনা করেছিলেন যে আপনার জে.এইচ. ম্যাকে, কিন্তু যদি জিজ্ঞেস করে যে চানহুদারো কে আবিষ্কার করেছিলেন, তাহলে কিন্তু উত্তর বদলে যাবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই যে ম্যাকে কত সালে করেছিলেন, এটা খনন কার্য পরিচালনা কত সালে করেছিলেন? 1935 করেছিলেন। এবং আর একটা জিনিস জিজ্ঞেস করতে পারে, যেটা বলছিলাম আমি, যে চানহুদারো কে আবিষ্কার করেন, উত্তর কিন্তু আলাদা। চানহুদারো আবিষ্কার করেন হচ্ছে ননীগোপাল মজুমদার, এনজি মজুমদার, 1931। এবং এই যে চানহুদারো ছিল, এখানে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে এই চানহুদারো শিল্প সমৃদ্ধ ছিল, যার জন্যে চানহুদারোকে সিন্ধুর শিল্প শহরও বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের যে নিচের মধ্যে হরপ্পা সভ্যতার কোন নগর তিনটি ভাগে বিভক্ত? নিচে যে হরপ্পা সভ্যতার নগরগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা তিনটে ভাগে বিভক্ত ছিল? হরপ্পার যে নগরগুলো রয়েছে সেগুলো সাধারণত দুটো ভাগে ভাগ থাকতো, একটা হচ্ছে দুর্গ অঞ্চল আর একটা হচ্ছে
নগর, যেখানে সাধারণ মানুষ বাস করতো। এবার এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটাতে 3 ভাগে বিভক্ত ছিল, কালীবঙ্গান, লোথাল, চানহুদারা নাকি ধোলাভিরা। এই নগরগুলোর মধ্যে অপশান ডি ধোলাভিরা যেটা রয়েছে, সেখানে ধোলাভিরা নগরটাই 3টে ভাগে ভাগ করা ছিল। প্রথমত একটা দুর্গ অঞ্চল তো থাকতোই, তার মাঝে একটা মধ্যনগর থাকতো এবং তারপর আর একটা নগর থাকতো। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্রত্যেকটা দুর্গ অঞ্চল হোক, মধ্যনগর হোক এবং নগর হোক, এগুলো আলাদাভাবে দুর্গ দিয়ে তো ঘেরা থাকতোই, এবং তার সঙ্গে একসঙ্গে সম্পূর্ণ আর কি এই যে 3টে দুর্গ যে ভাগ করা রয়েছে, 3টে অঞ্চলে ভাগ করা রয়েছে, এই 3টে অঞ্চলকে একটা বড় দুর্গ দিয়ে একসঙ্গে ঘিরে রাখা হতো। এবং এই যে শহরটা ছিল, নগরটা ছিল, এটা আয়তাকার ছিল, এটুকু মনে রাখবে। শুধু ধোলাভিরাতেই এই বৈশিষ্ট্য দেখা যায়, এই 3টে নগর যেটা সেটা, যার জন্য আমাদের সঠিক উত্তর ধোলাভিরা, অপশান ডি। এবং এই ইনফরমেশন যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে, কে মনে করতেন যে সিন্ধু উপত্যকা সভ্যতার শাসক শ্রেণী ছিল পুরোহিত? খুব বেসিক কোশ্চেন। পুরোহিত শ্রেণী শাসন করতো, পুরোহিত রাজার কথা বলেছেন যিনি, তিনি হচ্ছেন মার্টিমার হুইলার। অপশান বি কারেক্ট আনসার আমাদের। খুব বেশি কিছু এখানে আলোচনার বিষয় নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতার সাথে যুক্ত স্থান মান্ডা কোথায় অবস্থিত? একটু আগে আমি মান্ডার কথা বলছিলাম। মান্ডা কোথায় অবস্থিত? মান্ডা অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে পরে এখানে যদি আমরা দেখি জম্মু কাশ্মীরে অপশান এ কী বলছে? সতলেজ বলছে। অপশান বি ঝিলামের তীরে বলছে। অপশান সি চেনাবের তীরে বলছে। অপশান ডি সিন্ধুর তীরে বলছে। যে মান্ডা অঞ্চলটা জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা ছিল হচ্ছে যেখানে, সেটা হচ্ছে চেনাব নদীর তীরে মান্ডা অবস্থিত ছিল। আমি আগেও বলেছি এই মান্ডা হচ্ছে উত্তরতম স্থান হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন আমাদের পরের প্রশ্ন যেটা বলছে যে সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থান পরবর্তীতে খনন করে একটি অনন্য জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার যে অঞ্চল থেকে জল সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে সেই অঞ্চল কোনটা জানতে চেয়েছে। অপশান এ বলছে ধোলাভিরা, অপশান বি বলছে কুনাল, অপশান সি বলছে মান্ডা, অপশান ডি রাখিগড়ি। এবং আমরা যদি সিন্ধু সভ্যতার নগরগুলো সম্পর্কে পড়ি, তাহলে পরে যখন পড়ি তখন দেখতে পাই যে নগরগুলোর মধ্যে ধোলাভিরা, অপশান এ যেটা রয়েছে, এই ধোলাভিরাতেই আমাদের যে নগর রয়েছে সেখানে জল সংরক্ষণের একটা সুবন্দোবস্ত ছিল। অর্থাৎ অপশান এ আমাদের কারেক্ট আনসার। এই যে ধোলাভিরা, এখানে এই জল সংরক্ষণ করা হতো হচ্ছে যে দুটো নদীর মাধ্যমে, একটা হচ্ছে মনহার আর একটা হচ্ছে মনসার। এই নদীর ওপর বাঁধ বানিয়ে জল সংগ্রহ করা হতো। তাহলে নদী দুটোর নাম একটা হচ্ছে মনহার আর একটা হচ্ছে মনসার। এর ওপরে বাঁধ দেওয়া হতো, দিয়ে জল সংগ্রহ করা হতো। এবং মোট এখান থেকে 16টার বেশি পুকুর পাওয়া গেছে, এবং যেখানে বর্ষার জল সংগ্রহের প্রমাণও পাওয়া যায়। তাহলে পরে কোশ্চেন এদিক থেকেও আসতে পারে যে হরপ্পা সভ্যতার কোন অঞ্চলে 16টা পুকুর পাওয়া গেছে, বা কোথায় বর্ষার জল সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। সবগুলোই এই ধোলাভিরাই হবে আমাদের সঠিক উত্তর। ওই কারণে এখান থেকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের অপশান এ ধোলাভিরা। আজকে এই পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিও আমি সিন্ধু সভ্যতার আরও কিছু কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা জায়গা থেকে বললাম, যেমনটা যে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলোকে দেখতে হবে, কোনগুলো দেখতে হবে না। কোশ্চেনগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে আবিষ্কার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশ্বাস, তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা, সমস্ত কিছু থেকে কোশ্চেনগুলোকে ম্যাচ করে করানো। পরবর্তী কোশ্চেন যেগুলো আমি নিয়ে আসবো সেখানেও এইভাবেই প্রত্যেকটা পার্ট, কোনো পার্ট বাদ যাবে না, সব জায়গা থেকে কোশ্চেন। আমি আবারও বলছি, সাফিসিয়েন্ট নয় এই কোশ্চেনগুলো আপনাদের জন্য। কোশ্চেন এমসিকিউ যদি করবেন ভাবেন তাহলে আরও পড়তে হবে, কিন্তু এই কোশ্চেনগুলো আপনাকে ধারণা দেবে যে কোন জায়গাগুলো আপনাকে পড়তে হবে। কারণ হচ্ছে আপনি টেক্সট থিওরি না পড়ে তো আপনি এমসিকিউ প্র্যাকটিস করতে যাবেন না। আগে থিওরি আপনাকে সাজাতে হবে এবং সেইটাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট, কোনো পার্টকে বাদ দিলে চলবে না। ফলে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটুকু পড়বো, কোনটুকু পড়বো না, বা কতটুকু পড়বো না তো প্রশ্নই আসে না। আমরা কোন জায়গাগুলো পড়তে হবে সেটা যেন মাথা থেকে কোনো কিছু আউট না হয়ে যায়, এই জিনিসগুলো আপনাকে সেই হেল্পটা করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। সকলে পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই মনে হলে প্রয়োজন সাবস্ক্রাইব করে রাখুন। আর পিডিএফটা আমরা চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়ার। পিডিএফের লিঙ্ক
যেটা ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা এটাকে কালেক্ট করে নিতে পারবেন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো করে প্রিপারেশান নিই, বর্তমানে এই পরিস্থিতির ডামাডোলের দিকে নজর না দিয়ে নিজের কাজটুকু করুন। পরীক্ষা হবেই, সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা হবেই। ফলে 2016 ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তো একদম কোনো দিকে কোনো নজর না দিয়ে পরীক্ষাটার জন্য প্রস্তুত হন। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।